ইংলিশে লিখে দিতে পারো, এখানে যেহেতু ইংলিশে লেখা নাই। এটা হচ্ছে পিরিয়ডিক মোশন, মানে ফার্স্টলি একদম মোশনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিরিয়ডিক মোশন, একটা হচ্ছে নন পিরিয়ডিক মোশন। সো এটা পিরিয়ডিক, এটা হচ্ছে নন পিরিয়ডিক। অলরাইট, আমরা কোনটাকে কি বলা এটা আমরা সামনে দেখবো আস্তে আস্তে। অলরাইট, পিরিয়ডিক মোশন আবার দুইটা টাইপ হইতে পারে, সেটা হচ্ছে অসিলেশন এবং নট অসিলেশন, মানে হারমোনিক। আচ্ছা, এটাকে বলা স্পন্দন, মানে হচ্ছে হারমোনিক মোশন। স্পন্দন মানে হচ্ছে হারমোনিক মোশন, বা এটাকে অসিলেশনও বলা হয়। অসিলেশন দিয়ে মনে রাখতে পারো, অসিলেশন। অসিলেশন, এটা নট অসিলেশন, এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। আচ্ছা, আর এটা হচ্ছে কি অসিলেশন বা হারমোনিক অসিলেশন আবার দুইটা টাইপের হইতে পারে, সেটা কি সিম্পল হারমোনিক মোশন আর হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, এটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশন। এই ক্লাসিফিকেশনে মোশনকে ভাগ করা যায়। আমরা এই চ্যাপ্টারে ড্যাম্পড মোশন নিয়ে আলোচনা করব না। আমাদের এই চ্যাপ্টারে আমাদের মূলত আলোচনাটা হবে হচ্ছে এই ভিত্তিক, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই জিনিসগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। শেষ করলাম, এখন কোনটাকে কি বলে, কখন আমরা একটা মোশনকে, সাপোজ একটা গাছ থেকে একটা আম পড়তেছে, এটা একটা মোশন, এই মোশনটাকে কি আমরা পিরিয়ডিক মোশন বলবো নাকি বলবো না? অথবা একটা ঘড়ির কাঁটা ঘুরতেছে, এটাকে কি আমরা পিরিয়ডিক মোশন বলবো নাকি বলবো না? এখন কোনটাকে পিরিয়ডিক বলবো, কোনটাকে পিরিয়ডিক বলবো না, সেটা হচ্ছে এখন ঠিক। তো মোশনটা পিরিয়ডিক হওয়ার কন্ডিশন কি কি? জাস্ট দুইটা কন্ডিশন। একটা হচ্ছে সার্টেন টাইম পরপর, নির্দিষ্ট একটা টাইম পরপর একই সাইড থেকে মোশনটা রিপিট করবে। তার মানে কি, ধরো এটা একটা পয়েন্ট, একটা ডেফিনেট ভেলোসিটিতে এই একটা যে কোনো একটা গাড়ি এখানে ঘুরতেছে, সে মনে করে কি প্রতিবার একই পাশ থেকে এই সার্কেলটাকে ক্রস করবে বা একই পাশ থেকে এই পয়েন্টটাকে ক্রস করবে। যেহেতু সে প্রতিবার একই পাশ থেকে এবং একই সময় পর পর এই পয়েন্টটাকে ক্রস করে, তাহলে আমি এটাকে বলতে পারি একটা পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, সো এটা কোশ্চেন হচ্ছে, এটা কি পিরিয়ডিক মোশন হবে নাকি হবে না? তো দেখো, এটা ঘুরতেছে এই পথ দিয়ে, প্রতিবার কিন্তু সে একটা সার্টেন টাইম পর পর একই পাশ থেকে এটাকে ক্রস করতেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশন। এখন পিরিয়ডিক মোশনের কিছু এক্সাম্পল: ঘড়ির কাঁটার গতি, এটা একটা পিরিয়ডিক মোশন। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্যান্য যে 7-8টা গ্রহতে ঘুরতেছে, এটা একটা পিরিয়ডিক মোশন। এই সব কিছুই পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। আচ্ছা, এখন আমরা চলে আসলাম কি অসিলেশনে। পিরিয়ডিক মোশনের দুইটা ক্লাসিফিকেশন ছিল, একটা হচ্ছে অসিলেশন হবে অথবা অসিলেশন হবে না। তো কখন আমরা অসিলেশন বলবো আর কখন অসিলেশন বলবো না? যখন এই পিরিয়ডিক মোশনটা টু এন্ড ফ্রো কন্ডিশন মেনে চলবে। আচ্ছা, টু এন্ড ফ্রো কন্ডিশন মেনে চলার অর্থটা কি? সাপোজ এটা একটা পয়েন্ট, সে একবার এদিক থেকে ক্রস করবে, আবার এদিক থেকে ক্রস করবে, আবার এদিক থেকে ক্রস করবে, আবার এদিক থেকে ক্রস করবে। যদি একবার একদিক থেকে আরেকবার আরেক দিক থেকে কন্টিনিউয়াসলি ক্রস করতে থাকে, তখন সেই মোশনটাকে আমরা বলবো হচ্ছে অসিলেশন। তাহলে কি, যদি এরকম একটা যে কন্টিনিউয়াসলি ঘুরতেছে একটা ঘড়ির কাঁটা, সেটা কিন্তু টু এন্ড ফ্রো মোশন না। তো সেটা হচ্ছে নরমালি একটা পিরিয়ডিক মোশন, বাট সেটা কোনো অসিলেশন না। কিন্তু একটা পেন্ডুলামের কথা যদি বলো, পেন্ডুলাম একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, পেন্ডুলামের যে মোশনটা, সেটা একটা অসিলেশন হবে। পিরিয়ডিক মোশন আর অসিলেশন, এই দুইটা পয়েন্ট সবার কাছে ক্লিয়ার? কিছু এক্সাম্পল, আমরা হার্ট যে বিট করেন, তোমরা বায়োলজিতে পড়ে আসছো যে বলে যে হৃদস্পন্দন বলে, কিন্তু চ্যাপ্টার 4 বা অন্য কোনো চ্যাপ্টারে, জুলজিতে। এটা কি চ্যাপ্টার 4 এ? তোমরা কি জুলজি পড়তেছো না এখন নাকি এটা শুধু বোঝানি করো? দুইটা একসঙ্গে বলেছে। হার্টের চ্যাপ্টার কি পড়ছো? না ভাইয়া, এখনো যাইনি। আচ্ছা, ঠিক আছে। তো হার্টের চ্যাপ্টারে গেলে দেখবা যে এখানে বলবো যে হার্ট বিট, বাংলায় বলা হচ্ছে হৃদস্পন্দন। তার মানে এটা কিন্তু একটা স্পন্দন গতি বা অসিলেটরি মোশন।
সো এই যে একটা এক্সাম্পল যে অসিলেশনের বা অসিলেটরি মোশন বা অসিলেশন মোশনের এক্সাম্পল হচ্ছে হার্টবিট। আমাদের হার্ট কি একবার কম্প্রেস আর একবার হচ্ছে এক্সপ্যান্ড করে, একবার কম্প্রেস একবার এক্সপ্যান্ড। সো এই মোশনটাকে আমরা বলি হচ্ছে অসিলেটরি মোশন। আচ্ছা, এখন আমরা আবার ক্লাসিফিকেশনে চলে যাই। আমরা পড়ছিলাম পিরিয়ডিক মোশনের একটা ক্লাসিফিকেশন হচ্ছে অসিলেশন আর একটা হচ্ছে নট অসিলেশন। আর এই অসিলেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন আর একটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশন। তো আমরা এখন সিম্পল হারমোনিক মোশন নিয়ে কাজটা করব। কখন একটা অসিলেশনকে আমরা বা কখন একটা হারমোনিক মোশনকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলব? যখন আমরা হুকসের ল পড়ে আসছিলাম চ্যাপ্টার, কোন চ্যাপ্টারে পড়ছি হুকসের ল? 5 না 7? 5 এ f equal to kx এরকম কিছু একটা ছিল না? সো এখানে আমরা কিন্তু f এর দুইটা ফর্মুলা পড়ছিলাম, একটা ছিল f equal to kx আর একটা ছিল f equal to minus kx। দুইটা কোনটা কোন কেসে বলতে পারবা? বা কোনটা কোনটা বলা থাকে, দুইটা কেস বলো, কখন মানে কোন দুইটা কেসের জন্য আমরা এগুলো বলতাম, একবার kx একবার minus kx? কম্প্রেস করলে তখন মাইনাসটা ধরতাম যখন কমে যেত, আর এক্সপান্ড করলে তখন মানে মানে যখন এজেন্ট দ্বারা কাজ করতো তখন একটা, আর যখন স্প্রিংটা নিজে কাজ করতো তখন আরেকটা ছিল। সো এখানে আমরা f equal to minus kx টা ইউজ করতেছি। সো f proportional to minus y, এই কন্ডিশনটা যখন মেনে চলবে তার মানে ফোর্সটা যখন ডিসপ্লেসমেন্টের উপর ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল, জাস্ট ভ্যালুটা নেগেটিভ, এরকম যখন হবে তখনই আমরা এই অসিলেশনটাকে সিম্পল হারমোনিক মোশন বলবো। এখন এফ দ্বারা কি বোঝাচ্ছে? এফ দ্বারা বোঝাচ্ছে এই অবজেক্টটা, সাপোজ একটা পেন্ডুলাম, তার যে সাম্য ইকুইলিব্রিয়ামে আসার যে ফোর্সটা, ইকুইলিব্রিয়ামে আসার জন্য সে যে ফোর্সটা ফেস করে সেটা হচ্ছে এফ। আর ওয়াইটা কি? ইকুইলিব্রিয়াম থেকে সে কতটুকু ডিসটেন্স মেইনটেইন করে। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে ওয়াই এর ভ্যালু যত বেশি হবে ফোর্সটাও কিন্তু তত বাড়তে থাকবে। যদি কোনো অসিলেশন সেই ফর্মুলাটা মেইনটেইন করে, তার ডিসপ্লেসমেন্ট যদি ফোর্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, ইন দ্যাট কেস সেই অসিলেশনটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম সিনারিও, এখানে আমরা একই পেন্ডুলামের বিভিন্ন অবস্থান দেখতেছি। হ্যাঁ, পেন্ডুলামটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে। মনে করো প্রথমে সে হচ্ছে একদম শুরুতে সে হচ্ছে এই পজিশনে, এই পজিশনে। আচ্ছা, এখানে ওয়াই এর ভ্যালু কি ম্যাক্সিমাম না? মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে পেন্ডুলামটা একদম এই পজিশন। তার মানে কি এখানে ওয়াই ইকুয়াল টু আমরা এ বলতে পারি না? অ্যামপ্লিটিউড ভাই ওয়াইটা কি হাইটটা নাকি ওয়াইটা হচ্ছে ভাইয়া, ওয়াইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা। আচ্ছা, আমি একে দেখাই দাঁড়াও। সাপোজ এটা হচ্ছে একটা পেন্ডুলাম দড়িতে ঝুলানো, এই পেন্ডুলামটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে এই পথ বরাবর। তো এই পেন্ডুলামের বলটা যখন এই পজিশনে, তখন আমি তার ওয়াইটা কত বলবো? একদম ওয়াই ইকুয়াল টু এ না? এখানে অ্যামপ্লিটিউডের সমান না? আচ্ছা, এবং আমি জানি কি সিম্পল হারমোনিক মোশনের জন্য এফ প্রপোর্শনাল টু মাইনাস। তো ওয়াই এর হাইয়েস্ট ভ্যালুটা কি অ্যাকচুয়ালি এ না? তো ওয়াই যখন তার হাইয়েস্ট ভ্যালু পাচ্ছে তার মানে আমরা কি বলতে পারি, যখন ওয়াই ইকুয়াল টু এ তখন এফ ইকুয়াল টু কত হবে? এফ ম্যাক্স বলতে পারি না? তো এফটা আসলে কোন দিকের ফোর্স? এফটা হচ্ছে এই বলটাকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার জন্য যে ফোর্সটা। তার মানে এফ এর ভ্যালু যখন এফ ম্যাক্স তখন কি সে আবার এদিকে আসা শুরু করবে, যেহেতু এই বরাবর তার অনেক ফোর্স সে ফেস করতেছে। তার মানে কি এই বলটা চাবে কি এখন এদিক বরাবর তার একটা প্রবণতা থাকবে। একটু কি বোঝা যাচ্ছে? জি ভাই। ওকে, জি ভাই। সো দেখো আমরা এই কাজটা করলাম। বলটা ইনিশিয়ালি এখানে, সো ওয়াইটা হচ্ছে ম্যাক্সিমাম, ওয়াই ইকুয়াল টু এ, এবং এই বরাবর সে ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে, ফোর্সের ডিরেকশন এদিক বরাবর, ইকুইলিব্রিয়ামের দিক বরাবর, এবং এফ ইকুয়াল টু এফ ম্যাক্স। আচ্ছা,
এই সিনারিওটা কি ক্লিয়ার তাহলে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন হইলো কি, যেহেতু এই বরাবর সে ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে, মানে কি বলটা আস্তে আস্তে এই বরাবর আসতে থাকবে, আস্তে আস্তে সাপোজ সে এই জায়গায় চলে আসলো। আচ্ছা, এই একদম আমরা মনে হয় এটা পড়ছিলাম পেন্ডুলাম পড়ার সময়, যে একদম ম্যাক্সিমাম পজিশনে ভেলোসিটি থাকে 0 এবং ইকুইলিব্রিয়ামে ভেলোসিটি থাকে ম্যাক্সিমাম। এটা মনে হয় আমরা অলরেডি জানি, তাই না? জি ভাইয়া। ওকে, তো এই পজিশনে তো ভেলোসিটি 0, তো এই ফোর্সের জন্য আস্তে আস্তে যখন এখানে নামতে থাকবে তার ভেলোসিটি কিন্তু বাড়তে থাকবে, যত এদিকে আসবে ভেলোসিটি বাড়তে থাকবে। তো আমি ধরে নিলাম এই পজিশনে তার মাঝখানে একটা পজিশন যেখানে তার ভেলোসিটি হচ্ছে 7। এই পর্যায়ে স্টিল তার ফোর্সের ডিরেকশন কিন্তু ইকুইলিব্রিয়াম বরাবর, এবং ওয়াইটা কিন্তু এখন আর অ্যামপ্লিটিউড নাই, ওয়াই এর ভ্যালুটা এখন লেস দেন এ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এফ এর ভ্যালুটাও লেস দেন এফ ম্যাক্স হয়ে যাচ্ছে, কেননা এফ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। এখানে মাইনাসের সিগনিফিকেন্সটা অ্যাকচুয়ালি কি? মাইনাসের সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে ওয়াই এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন অলওয়েজ অপোজিট থাকবে। এছাড়া কিন্তু মাইনাসের আর কোনো সিগনিফিকেন্স নাই। ওয়াই বাড়লে এফও বাড়বে, ওয়াই কমলে এফও কমবে, কিন্তু জাস্ট তাদের ডিরেকশনটা অপোজিট হবে। দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস সাইন দিয়ে দেওয়া। আচ্ছা, তো সেকেন্ড সিনারিওতে ভেলোসিটি 0 থেকে বেড়ে 7 হইলো, ওয়াইটা কিছুটা কমে গেল, কজ একটু এ যদি হয় এখানে সে ডেফিনেটলি ওয়াই লেস দেন এ, এবং ফোর্সের পরিমাণও কমে লেস দেন এফ ম্যাক্স হয়ে গেল। এই সেকেন্ড সিনারিওটাকে ক্লিয়ার দেখো তো। জি ভাইয়া। জি ভাইয়া। নাফিস, এখানে যখন বলটা আস্তে আস্তে যখন এখানে চলে আসলো, এখানে তার ভেলোসিটি কি ম্যাক্সিমাম হয়ে যায় না? জি ভাইয়া। মানে একদম ইকুইলিব্রিয়ামে ভেলোসিটি হ্যাঁ, ম্যাক্সিমাম হয়ে যায়, এবং এই পজিশনে তার ওয়াই এর ভ্যালু কত বলতে পারবা? মিনিমাম হবে। কত? 0, রাইট। এবং ওয়াই যেহেতু 0 হয়ে যায়, দ্যাটস ওয়াই তার ফোর্সটাও হচ্ছে এই পজিশনে এসে 0 হয়ে যায়। জি ভাইয়া, বুঝছি। আবার এখান থেকে যখন এদিকে যাবে, ফোর্সটা কিন্তু এই বরাবর, আর ওয়াই হচ্ছে এই বরাবর। ভেলোসিটি আস্তে আস্তে কমতে 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 আবার এখানে এসে 0 হবে, আবার এখান থেকে এখানে বাড়তে 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 আবার 10 হবে। So, এই যে ব্যাপারটা আমি এখানে কি দেখাচ্ছি বারবার, আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যখনই ওয়াই বাড়ে এফ এর ভ্যালু বাড়ে, বাট অপোজিট ডিরেকশনে। যখন ওয়াই কমে 0 হয়ে যাচ্ছে তখন ফোর্সও 0 হয়ে যাচ্ছে। তার মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল, বাট ইন নেগেটিভ ডিরেকশন। এরকম যে এই জিনিসটা যদি কোনো মোশন মেইনটেইন করে, ইন দ্যাট কেস আমরা তাকে সিম্পল হারমোনিক মোশন। এক্সাম্পল দিয়ে দেওয়া, সিম্পল হারমোনিক মোশনের কিছু এক্সাম্পল, যে স্প্রিং এরটা ডেফিনেটলি সিম্পল হারমোনিক মোশন হবে, বিকজ আমরা স্প্রিং এর ফর্মুলা অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করতেছি। দেন সিম্পল পেন্ডুলামের মোশন হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন, f equal to minus k, এগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, আর ডিফারেন্সিয়েশনের সাথে আমরা খুব একটা বেশি পরিচিত না। কিভাবে এক্সপ্লেইন করা যায়? প্রপোর্শনালিটির জন্য মাইনাস কে ওয়াই, আই গেস এতটুকু পর্যন্ত বুঝতে কি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? দেখো যে লাইনটা মার্ক করলাম। না ভাইয়া। এখন একটু কথা হচ্ছে, আমরা জানি a ইকুয়াল টু ডিভিডিটি, তাই না? আর v ইকুয়াল টু হচ্ছে dy dt বা dx dt, এভাবে বলতে পারি না আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে a ইকুয়াল টু এভাবে লেখা যায় না, ddt অফ, এই v টাকে রিপ্লেস করলাম dy dt দিয়ে। সো আলটিমেটলি আমাদের কাছে আসে d স্কয়ার y dt স্কয়ার। এটা এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার পড়লে ভালো করে বুঝতে পারবে ডেফিনেটলি, আমি জাস্ট একটা কনসাইজ রিভিউ দিলাম। সো এখান থেকেই এর জায়গায় আমরা d স্কয়ার y বাই dt স্কয়ার বসাচ্ছি। তার মানে হচ্ছে আমরা y কে দুইবার ডিফারেন্সিয়েট করতেছি t এর রেসপেক্টে। y কে যখন আমরা একবার ডিফারেন্সিয়েট করি তখন আমরা পাই ভেলোসিটি, y কে যখন দুইবার ডিফারেন্সিয়েট করি তখন আমরা পাই হচ্ছে অ্যাক্সিলারেশন। সো a কে এটা দ্বারা রিপ্লেস করা হলো এবং বাকিটুকু এটার মতোই থাকবে। একটু বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? বুঝছি ভাইয়া। তো নাফিস বুঝছো ভাইয়া?
ভাই নিচের ডিটার মধ্যে ডি স্কোয়ার হলো না কেন? আচ্ছা, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা স্কোয়ার মনে করো, একটা স্কোয়ারের সাইড হচ্ছে এবি। হ্যাঁ, আমি যখন এই স্কোয়ারটার এরিয়া বলবো, আমি কি বলবো? এবি স্কোয়ার বলবো, তাই না? জি ভাই। তখন কিন্তু এখানে ব্র্যাকেটও দেওয়া হয় না। জি হ্যাঁ, ভাই। জাস্ট বলা হয় এবি স্কোয়ার দিয়ে। এই ব্যাপারটা হচ্ছে এরকম, ডিটি একটা রাশি, ডিটি স্কোয়ার দিয়ে পুরাটার উপর স্কোয়ার বোঝাচ্ছে আর কি। ওকে ভাই। এটা ধরে নেওয়া হয় ওমেগা স্কোয়ার, এটা ধরে নেওয়া হচ্ছে কে বাই এম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, যেটাকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হিসেবেই চিনি। এবং সেখান থেকে আমাদের আলটিমেট যে ইকুয়েশনটা, ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এই চ্যাপ্টারটা করার আগে আসলে ডিফারেন্সিয়েশনের বেসিক নলেজ থাকা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু আপাতত ডিফারেন্সিয়েশনের নলেজ নাই, আমরা এই চ্যাপ্টারে কিছু জিনিস শিখবো ডিফারেন্সিয়েশনের, যেগুলো আমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে পরে কাজে লাগবে, আপাতত এই চ্যাপ্টারের জন্য লাগবে আর কি। সো এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা খাতায় লিখে নাও। এটা দিয়ে আমরা, এটা ইউজ করি আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ করবো অ্যাকচুয়ালি। ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এখানে ওয়াই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টি হচ্ছে টাইম, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অলরাইট, আমি কোশ্চেনটা একটু ট্রান্সলেট করে দেই, লিখে দেই। হ্যাঁ, পিরিয়ডিক মোশন কি সবসময় সার্কুলার পাথে ক্যালকুলেট করা হয়? না, সার্কুলারই যে হতে হবে অলওয়েজ এমন না। সাইনও তো একটা পিরিয়ডিক মোশন, সাইন এক্স এর গ্রাফও কিন্তু একটা পিরিয়ডিক গ্রাফ। আচ্ছা। এটা হচ্ছে এই পার্টটা আর কি, ট্রান্সলেশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ব্যবকলনীয় সমীকরণ মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সরল ছন্দিতে গতিসম্পন্ন মানে সিম্পল হারমোনিক মোশন। এই ইকুয়েশনটা তোমাকে দিয়ে দেওয়া, তোমাকে বের করতে বলতেছে ওমেগার ভ্যালু, তোমাকে বের করতে বলতেছে এফ এর ভ্যালু, তোমাকে বের করতে বলতেছে টি এর ভ্যালু। এই তিনটা জিনিস তোমাকে বের করতে বলতেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা ওমেগার ভ্যালু তো ইজিলি বের করতে পারি। ওমেগার ভ্যালু কত? ইকুয়েশন দেখে কি বুঝে যায়? দেখো তো। 5। এক্স্যাক্টলি। আচ্ছা, ওমেগা আর এফ এর রিলেশন কি তোমরা আগে দেখছো? ওমেগা এফ বা টি ছিল তো মনে হয়, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি বা ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। না ভাইয়া, দেখি জি নাই। ভাইয়া ছিল, ফ্রিকোয়েন্সিটা ছিল। হ্যাঁ ভাইয়া, আবার দেখাই দিলে এফ ভালো মানে হতো। ফ্রিকোয়েন্সি ছিল। হয়ে গেছে। বুঝি বুঝিনি ভাই। হ্যাঁ, আবার এগুলো একটু দেখাই দিয়ে, ভুলে গেছি কথা আগে। ওমেগা, আচ্ছা ঠিক আছে, আমি জিনিস তাহলে ইয়েতে দেখাই, কিভাবে আসছে ওইটাই দেখাই। মানে ভাইয়া ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনটা আর কি। ওমেগা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি থিটা বাই টি। বেসিক ফর্মুলা ছিল এটা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ভেলোসিটি দুইটাই ওমেগা, একই জিনিসই। তো ওমেগা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ছিল থিটা বাই টি। তো একটা জিনিস যখন পুরো একটা জায়গা ঘুরে আসে, তখন থিটার ভ্যালু কত হয়? টোয়াইস পাই হয় না? জি ভাইয়া। তো সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 পাই বাই টি। দ্যাটস রাইট। আর টি এর ভ্যালুটাকে অ্যাকচুয়ালি 1 বাই এফ, এটা তো আমরা 9 থেকে ছিল না, যে টি হ্যাঁ ইকুয়াল টু 1 বাই এফ দিয়ে কিছু ম্যাথ ছিল। তো সেখান থেকে ওমেগার ভ্যালু আসছে 2 পাই এফ। বুঝছি তো ভাইয়া। যেহেতু আমরা ওমেগা জানি, সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারি 2 পাই এফ দিয়ে, এন্ড টাইম পিরিয়ড বের করে ফেলতে পারি 2 পাই বাই টি দিয়ে। এই হচ্ছে আমাদের ম্যাথটা, জাস্ট তোমরা একটু দেখে নাও, ইজি আছে। আর এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু মাথায় রাখবা, এই যে ব্যবকলনীয় সময়, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ পার্টিকেল হ্যাভিং সিম্পল হারমোনিক মোশন, মানে এরকম ল্যাঙ্গুয়েজ থাকবে আর কি। প্রশ্ন মাথায় রাখা লাগবে না, এরকম ল্যাঙ্গুয়েজই প্রশ্ন থাকবে। আমরা কিছু ডিফারেন্সিয়েশনের বেসিক জিনিস শিখবো, কিছু ফর্মুলা মুখস্থ অ্যাকচুয়ালি।
সো আচ্ছা এখানে লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। আমি ডিফারেন্সিয়েশনে যখন ডিডিটি অফ, আচ্ছা চারটা ফর্মুলা একটু আগে দেখে নেই, পরে ডিটেইলস। এই চারটা ফর্মুলা আমাদের একটু কাজে লাগবে। ই টু দি পাওয়ার টি কে আমরা যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা ই টু দি পাওয়ার টি পাবো। যখন ই টু দি পাওয়ার মাইনাস টি কে ডিফারেন্সিয়েট করব তখন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। একটু মুখস্থ রাখতে হবে এগুলো আপাতত। সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কস টি এবং কস টিকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন টি পাওয়া যাবে। এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলোর বাইরে আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যদি কখনো ডিডিটি অফ সাইন 5t করি তাহলে আমার ফার্স্টলি কি পাওয়ার কথা, সাইন কে করলে কস পাওয়া যায়, এই কসটা আমি পাবো। তার মানে এখানে কস 5t আমি পাবো, সাথে 80 এর যে কোএফিসিয়েন্টটা থাকবে সেটাও এখানে আলাদাভাবে মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে ডিডিটি অফ সাইন 5t মানে হচ্ছে 5 cos 5t। সিমিলারলি যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হচ্ছে cos 5t এর, তাহলে আমরা কি জানি cos কে ডিফারেন্সিয়েট করলে এই যে দেখতে পাচ্ছি এখানে মাইনাস সাইন টি পাওয়া যায়। তো আমি লিখে দিব মাইনাস সাইন 5t, ঠিক আছে এটা থাকবে। তবে এই যে টি এর যে কোএফিসিয়েন্ট 5 সে 5টাও এখানে চলে আসবে, সেটা হয়ে যাবে মাইনাস সাইন 5t। এই চারটার সাথে এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, টি এর কোএফিসিয়েন্টটাও এখানে মাল্টিপ্লাই আকারে চলে আসবে। আচ্ছা একটু জানার পর, একটু খাতায় লেখার পরে এখন আমরা এখানে আসি কুইজ 1। এটা কি সলভ করা পসিবল? নিজে নিজে দেখো তো। এই যে 6টা ফর্মুলা খাতায় লিখলা, এই 6টার উপর 6টার দিকে তাকায় দেখো, কোনটার সাথে কি এটা মিলে যায়? সো একটা বুঝতে পারলাম আমরা, কুইজ 1টা কি সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। জি ভাইয়া। জি ভাইয়া clear। মাহিন, সরি মাহিন তো নাই, নাফিস, জি ভাইয়া ক্লিয়ার। এটা একটু মাথা কাটাও তো, কুইজ না থিংক করতে হবে। একটা ইজি আনসার তো ই টু দি পাওয়ার টি হওয়া উচিত, তাই না? কজ ই টু দি পাওয়ার টি কে তুমি একবার ডিফারেন্সিয়েট করো বা 10 বার ডিফারেন্সিয়েট করো, তুমি তো আবার ই টু দি পাওয়ার টি পাবা, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। সো একটা ইজি আনসার তো ই টু দি পাওয়ার টি, এটা তো বোঝাই যাচ্ছে নাকি? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা এখন ই টু দি পাওয়ার মাইনাস টি এর কথা যদি বলি, ই টু দি পাওয়ার মাইনাস টি কে তুমি যখন একবার ডিফারেন্সিয়েট করবা, দ্যাট মিন্স যদি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি হয়, এটার ভ্যালু কি মাইনাস y হবে না? এই লাইনটাকে বুঝতেছো কিনা দেখো তো। হ্যাঁ, এটা কি সেকেন্ড ফর্মুলাটা ইউজ করে? সেকেন্ড ফর্মুলাটা ইউজ করে, মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, এটাকে মাইনাস y তো লিখতে পারি নাকি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখন তুমি যখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা তখন কি মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে না? হ্যাঁ ভাইয়া। তখন আমি আলটিমেটলি আবার ই টু দি পাওয়ার মাইনাস টি পাবো। তার মানে যখন এখানে ডাবল ডিফারেন্সিয়েট করা হচ্ছে তখন তুমি আবার y কেই ব্যাক পাচ্ছ, বোথ ই টু দি পাওয়ার টি এবং ই টু দি পাওয়ার মাইনাস টি কেই স্যার। এটা কি ক্লিয়ার? ভাইয়া বুঝলাম না, সেকেন্ড বার কি করলেন? আচ্ছা দাঁড়া, আমি সাপোজ আমি ধরে নিলাম y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে dy dt এর ভ্যালু কত হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, তাই না? এখন আমি যখন জি d ভাইয়া। স্কয়ার y বাই dt স্কয়ার বলবো, দ্যাট মিন্স হোয়াট? ddt অফ dy dt, দ্যাট মিন্স ddt অফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস টি কে ডিফারেন্সিয়েট করলে তো এমনি একটা মাইনাস আসে। আচ্ছা বুঝছি। সো আলটিমেটলি আমরা কিন্তু y টাকেই ব্যাক পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা নাফিস বুঝছো তো না? বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া বুঝছি। নাফিস, জি ভাই বুঝতে পেরেছি।
এরপর কোশ্চেন 4 দেখার আগে জানি যে ফর্মুলা গুলো 5 এবং 6 নাম্বারটা 5 আর 6 যে কোনো একটা একটু দেখে নাও, দেন কোশ্চেন 4টা দেখো। মানে আমাদের ফর্মুলা 5 6 হয়তো অ্যাপ্লাই করা লাগতে পারে কোশ্চেন 4 এর জন্য। ভাইয়া ওমেগা থাকাতে কোনো ডিফারেন্স হবে না তাই না? ওমেগা স্কয়ার থাকা আর কি বলা যায় 2 স্কয়ার থাকা অ্যাকচুয়ালি একই কথা। 2 স্কয়ার থাকলে sin 2t আর ওমেগা স্কয়ার থাকলে sin ওমেগা t। ওমেগা কিন্তু একটা কনস্ট্যান্ট 2 3 এর মতো, বুঝছো? জি ভাইয়া। 4 5 দুইটাই নাকি 4 দেখছো? না ভাইয়া 5 দেখলাম, 4টা দেখছি না। আচ্ছা ভাইয়া, এই ফর্মুলাগুলো যখন আমরা আসল ম্যাথে ইউজ করতে যাব তখন কি এরকম এখানে যেরকম y t এগুলোর আলাদা আলাদা ভ্যালু থাকবে তাই না? আমাদের মূলত সাইন আর কজ নিয়ে ডিল করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের রিয়েল ম্যাথে কোশ্চেন 5 নাম্বারটাই কাজে লাগে। আচ্ছা তার জন্য প্রিপারেশন হচ্ছে কোশ্চেন 1 2 3 বা 4 5 এই দুইটা কাজে লাগতে পারে। মোস্টলি আমাদের 5 নাম্বারটাই কাজে লাগবে। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা একটা জিনিস সলভ করার চেষ্টা করি। আচ্ছা 4 আর 5 সবার কাছে কি বদলু, তুমি কি 4 আর 5 বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। নাফিস? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা একটা ইকুয়েশন শিখছি একদম এই চ্যাপ্টারে, বললাম যে বেস ইকুয়েশন d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার y ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন শিখছিলাম তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমি ধরে নেই y ইকুয়াল টু sin ওমেগা t। ঠিক আছে, আমাকে একটু এই ভ্যালুটা বলো তো, d স্কয়ার y বাই dt স্কয়ার এর ভ্যালুটা কত আসবে? আচ্ছা একটা একটা স্টেপ বাই স্টেপ চাই। জাস্ট dy বাই dt এর ভ্যালু হচ্ছে কত আসবে এখানে? ওমেগা cos ওমেগা t, তাই না? জি ভাইয়া। আচ্ছা d স্কয়ার y dt স্কয়ার এর ভ্যালু কত আসবে? হ্যাঁ মাইনাস ওমেগা সাইন টি। মাইনাস ওমেগা স্কয়ার অ্যাকচুয়ালি, বিকজ দুইটা ওমেগা তো। আচ্ছা এটা ঠিক আছে তো। সো সেটাকে আমরা লিখতে পারি কি মাইনাস ওমেগা স্কয়ার, এটা কি অ্যাকচুয়ালি y না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে আলটিমেটলি d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার y ইকুয়াল টু 0। তার মানে আমরা যে বেসিক কোঅর্ডিনেটের ইকুয়েশনটা শিখছিলাম চ্যাপ্টারে, এটা অ্যাকচুয়ালি সেই ইকুয়েশনটাই আমরা y ইকুয়াল টু sin ওমেগা t থেকে আনলাম। তার মানে যে কোনো সিম্পল হারমোনিক মোশনের যে গ্রাফটা ইকুয়েশনটা থাকবে সেটা হচ্ছে সাইন বা কজ এর সাথে সিনোনিমাস হবে। এটা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারলাম। আমি যদি y ইকুয়াল টু cos ওমেগা t ও ধরতাম তা প্রবলেম হইতো না। আমি যদি y ইকুয়াল টু cos ওমেগা t ধরি, ইন দ্যাট কেস dy বাই dt হবে হচ্ছে মাইনাস ওমেগা sin ওমেগা t and d square y by dt square হবে হচ্ছে minus omega square cos omega t. That means d square y by dt square equal to minus omega square y. ultimately এই ইকুয়েশনটাই। সো এখান থেকে আমরা বুঝতেছি যে এই সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে সাইন বা কজ এর সাথে সিনোনিমাস। এই ব্যাপারটা কি ক্লিয়ার তাহলে? জি ভাইয়া। বজরুল? জি ভাইয়া। হচ্ছে টি এর হাইয়েস্ট ভ্যালু কত? ওমেগার ভ্যালু যাই হোক না কেন, সাইন ওমেগা টি এর ভ্যালু তো জীবনেও একের চেয়ে বেশি হইতে পারবে না, তাই না? জি ভাইয়া। বাট আমাদের যে কোনো একটা অসিলেশনে এমন তো হইতেই পারে অসিলেশনের যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে একের চেয়ে বেশি। এই জন্য আমাদের একটা কারেকশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করা হয়। কারেকশনটা হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা t। এ দেওয়ার সুবিধাটা কি হচ্ছে, এ দিয়ে এখানে আমরা অ্যামপ্লিটিউড বুঝাচ্ছি। সেটা একের চেয়ে বেশি হইতে পারে, সেটা একের চেয়ে কম হইতে পারে, কিন্তু আমরা যে কোনো অ্যামপ্লিটিউডই এক্সপ্রেস করতে পারবো এই ইকুয়েশনটা দিয়ে। সো আমাদের আলটিমেট সিম্পল হারমোনিক ইকুয়েশনের যে সলভটা
যেটা হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা t। এটা দিয়ে আমরা এটার সাথে কম্পেয়ার করেই আমরা বিভিন্ন মোশনের অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এগুলো বের করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, সো y ইকুয়াল টু a sin ওমেগা t সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। এখানে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে এটা আমরা বুঝতেছি কিনা একটু দেখো। আমরা অলরেডি দেখছি, যদিও আরেকবার দেখে নাও। y ইকুয়াল টু sin ওমেগা t। আচ্ছা, একটা ক্যালকুলাসের ভাষায় y1 লেখা হয়, বুঝছো? y1 মানে হচ্ছে dy বাই dt। আমি একবার লিখে যেতে, আচ্ছা, y ওমেগা cos ওমেগা t, এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাই না? আর y2 লিখছিলাম হচ্ছে আমি ওমেগা স্কয়ার, cos কে ডিফারেন্সিয়েট করলে sin পাওয়া যায়, সেটা লিখছিলাম, আচ্ছা, বুঝছো? জি ভাইয়া। মানে আমরা যখন ডিফারেন্সিয়েট করি কনস্ট্যান্ট, এটা ওমেগা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, বাট কসটা হচ্ছে t এর সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সো আমি ওমেগা তো ডিফারেন্সিয়েট করবো না, ডিফারেন্সিয়েট করবো খালি কস কে। সো ওমেগাটা বাইরে থাকলো, আরেকটা ওমেগা বাইরে চলে আসলো, এবং কসটা ডিফারেন্সিয়েট হয়ে সাইন হয়ে গেল। আচ্ছা ভাইয়া, বুঝছি। অলরাইট, আমরা এই ম্যাথটা আমাদের চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, করার চেষ্টা করি একটু। একটা পার্টিকেল যেটা সিম্পল হারমোনিক মোশন মেনে চলে, তার ইকুয়েশন দিয়ে দেওয়া। এখন এটার অ্যামপ্লিটিউড কত বের করতে বলতেছে, এ কত, ওমেগা কত, এফ কত, টি কত। এটা করার জন্য আমাকে এটার সাথে কম্পেয়ার করতে হবে, কাকে? y ইকুয়াল টু a sin ওমেগা টি কে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, সো অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড, এই চারটাকে বের করে নাও, দেন আমরা 2 আর 3 তে যাচ্ছি। লাইটার সাউন্ডটা অ্যাকচুয়ালি ভাইয়া ইয়া না, সিম্পল হারমোনিক অসিলেশন মেইনটেইন করে না। ও আচ্ছা, তাহলে ভাইয়া সাউন্ড করে মাঝে মাঝে, লাইট তো অলওয়েজ হচ্ছে যে সিম্পল হারমোনিক অসিলেশন মেইনটেইন করেই যাবে এরকম, মানে লাইটটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাকচুয়ালি। জি ভাইয়া। ইলেকট্রিসিটি তুমি কাউন্ট করতে পারবে, ইলেকট্রিসিটি যেমন সাইন এক্স দিয়ে যেমন করা হয়, ইলেকট্রিসিটি গ্রাফে সাইন এক্স এর সাথে তো সেটা তুমি ইলেকট্রিসিটির যে গ্রাফ পজিশনটা কত সেটা বের করতে পারবে। ও আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে।